আমি শ্রী বিশ্বনাথ আপনাদের নিয়ে যাব আজকে এমন একটা জায়গায় বা এমন একটা দেশে যেখানে জোকারে ভরা। জোকার 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 বোঝেন তো? ভাড় ভাড়, যারা খালি হাসায়, যারা খালি মানে অন্যকে হাসির খোরাক জোগায়। তো সেরকম একটা দেশে আপনাদের আজকে নিয়ে যাব। তো প্রথমেই একটা ডায়লগ দিয়ে শুরু করি। ২৬ লক্ষ হিন্দুকে লাথি মেরে দেশ থেকে ভারতে পাঠিয়ে দেবো। এটা বললো কে? বললো জানেন? ওই যে ইউনুস সরকারের এক জোকার, তার নাম হচ্ছে তারেক রহমান, গণপরিষদের যুগ্ম সচিব। তারেক রহমান এক ভাঁড়, জোকার, কমেডিয়ান। সে হচ্ছে ইউনুসপন্থী, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেই রাষ্ট্রের যিনি এখন যে এক ভাঁড় আর কি, জোকার, বসে আছে প্রধানমন্ত্রীর পদে। প্রধানমন্ত্রী তো আপনি আমি সবাই হতে পারি, বাংলাদেশের যা অবস্থা। আপনিও হতে পারেন, কোনো ব্যাপার নেই। ইউনুস যখন বসেছে সবাই হতে পারেন। ইউনুসের মতো একটা জোকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বসেছে। আমি একটা জিনিস বলি আপনাদের, কত বড় সাহস ভাবুন তো। হ্যাঁ, কত বড় সাহস। মানে একটা পিঁপড়ে একটা হাতিকে যদি বলে তোকে চড় মেরে আমি ফেলে দেবো, তা কেমন হয় ব্যাপারটা? কেমন হয় আপনারা বলুন না। আমি তো শুনে আমি হাসবো না কাঁদবো বুঝে পাইনি। ভিডিওটা অনেকদিন আপনাদের সামনে প্রেজেন্ট করবো বলে মনস্থির করেছিলাম, কিন্তু আমার শরীরটা ঠিক ছিল না বলে আসতে পারিনি। তো আজকে চলে এলাম, সামলাতে পারলাম না। একটা কথা বলিনি আগে, যেদিন থেকে মাননীয়া শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে বেরিয়ে এসেছিলেন, আমি সেদিনই বুঝেছিলাম ওই লগ্ন থেকে, ওই মুহূর্ত থেকে বাংলাদেশের কপালে শনি, রাহু, কেতু ঘিরে ফেলেছে। দেখছেন তো তার ফল, তার কি ভয়ঙ্কর ফল আমরা সবাই দেখছি। শেখ হাসিনা যতদিন ছিলেন বাংলাদেশ ভালোভাবে সবাই ছিলেন, ভালোভাবেই, তাদের যেমন যোগ্যতা সেই হিসাবে ভালো ছিলেন। কিন্তু জবে থেকে উনি দেশ ছাড়লেন এবং ওই বেটা ইউনুস, হ্যাঁ, ওটা নাকি বলে শান্তির জন্য নোবেল পেয়েছিল, শান্তির জন্যে। হ্যাঁ, কে দিয়েছে? আচ্ছা, নোবেল কি কিনতে পাওয়া যায় পয়সা দিলে? শুনেছি নাকি 2,40,00,000 টাকা ওইটার দাম, মানে অর্থের মূল্য। যাই না এখন সেটা আরো বেড়েছে কি যাই না। তা এটা কি কেনা যায়? আমার মনে হয় কিছু গড়বড় আছে, কিছু গড়বড় আছে। নাহলে ইউনুসের মতন একটা উগ্রপন্থী, সমাজ বিরোধী মানুষকে কি করে শান্তির জন্য নোবেল দেওয়া হয়? এই গড়বড় আছে, ঘাপলা আছে এর মধ্যে। এটা যেমন একটা ব্যাপার। আসলে কি বলুন তো, ইউনুস হচ্ছে কট্টর মৌলবাদী, এবং শুধু তাই না, ইউনুস হচ্ছে মুরগি বলির পাঠা। আমি আগেও বলেছি, একটা ছোট ভিডিও ক্লিপে বলেছিলাম, এই ইউনুস কিন্তু বিপদে পড়বে, বিপদে পড়বেই। শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছিল বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য, এবং খুব খারাপ লাগে যখন তার বাংলো থেকে সমাজবিরোধীরা বা ইউনুসপন্থীরা তার জামা পোশাক ইত্যাদি নিয়ে ছোড়াছুড়ি করেছে, খেলা করেছে। তো আজকে একটা ভবিষ্যৎবাণী করে দিই, এই ইউনুসের আন্ডার প্যান্ট, বেনিয়ান, চেড্ডি সব নিয়ে খেলা করবে, সবাই খেলবেই। শুধু তাই না, আমার মনে হয় ইউনুসের গায়ের এই যে চুল টুল আছে কোথায় কি সব টেনে মুচ্ছে ছিঁড়ে নেবে ওই বাংলাদেশের লোকেরাই। আর কারুর লাগবে না। বাংলাদেশের লোকেরাই ইউনুসকে উলঙ্গ করে, উলঙ্গ রাজা নাম শুনেছেন, সব টেনে চুল ছিঁড়ে মাকড়া বানিয়ে কোথাও ভাগিয়ে দেবে। ইউনুস, তুমি তৈরি থাকো। তুমি যা করেছো বাংলাদেশের, আর যা যা করাচ্ছ, হ্যাঁ, কলকাতা দখল করবে বাবু ইউনুস।
বলতে বাধ্য হচ্ছি আমি, তোমার এত বড় হিম্মত কোথা থেকে আসে? হ্যাঁ বেটা খচ্চর, তুমি শেখ মুজিবর তার মূর্তি ভাঙিয়েছ, তার মাথায় পেচ্ছাপ করিয়েছ। বেটা বদমাইশ হারামজাদা লুচ্চ লম্পেট, তুমি জানো না ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি? ওই বাংলাদেশ যারা তোমাকে ওইখানে এনে বসিয়েছে না, তোমাকে কাটবে, তৈরি থাকো। আসলে কি বলতো, ব্যাপারটা হচ্ছে ইউনূসকে বলছি আমি, ইউনূসকে বলছি, তুমি ভেবেছ উগ্র মৌলতাবাদী দিয়ে বাংলাদেশকে কারায়ত্ত করে ওখানকার ব্যাংকগুলো তো সব দৌলিয়া হয়ে গেছে, সব দেউলিয়া হয়ে গেছে, টাকা পয়সা সব নিয়ে তুমি অন্য দেশে পালিয়ে যাবে। এটা তোমার প্ল্যানিং, আমি জানি ওটা। আমি কেন, বহু কোটি কোটি মানুষ জানে তোমার প্ল্যানিং। কিন্তু শুনে রাখো, এই প্ল্যানিং সাকসেস হবে না, তুমি মরবে, অকালে মরবে। বুড়ো তো হয়ে গেছো, অকালেই মরবে তুমি। আর হিন্দুদের যেভাবে গালিগালাজ করা হচ্ছে, আর হিন্দুদেরকে যেভাবে অত্যাচারিত করা হচ্ছে বাংলাদেশে, এটা কিন্তু মানা যাচ্ছে না, খুব খারাপ লাগছে। আর এই ইউনূসকে আমি আগেও বলেছি, ইউনূসকে পরিচালনা করছে যারা, তাদের মধ্যে আছে, এখানে তো বিএনপি আছে, জামায়াত ইসলাম আছে, আর এদের পেছনে আছে পাকিস্তান, এবং পাকিস্তানের পেছনে আছে চীন। জেনে নিন আপনারা, মেইন চাবিকাঠিটা নাড়াচ্ছে চীন, সেখান থেকে পাকিস্তান, সেখান থেকেই সব ক্যাপচার করা হচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতিটা, যেখানে বলা হয়েছে 26 লক্ষ হিন্দু, যেটা আমাদের বাংলাদেশে যেসব হিন্দুরা রয়েছে কাউন্টিংয়ে নাকি 26 লক্ষ, তাদের নাকি লাথি মেরে দেশ থেকে ফেরত পাঠিয়ে দেবে ভারতে। ভাবতে পারেন? সরি, হিন্দু নারীদের মান ইজ্জত বাংলাদেশে পথে গড়াগড়ি খাচ্ছে, কত খারাপ লাগে। যারা হিন্দুরা বাংলাদেশে চাকরি করছে, তাদের চাকরি থেকে বাধ্য করা হচ্ছে রিজাইন দিতে, বাধ্য করা হচ্ছে। তাদের জোত সম্পত্তি, কারখানা, গোডাউন সব লুটপাট করা হচ্ছে, একের পর এক লুট করা হচ্ছে। মন্দির, হিন্দুদের মন্দিরগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, ভগবানের মূর্তির মাথা কেটে দেওয়া হচ্ছে। ভাবতে পারেন কি চলছে বাংলাদেশে? বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন কদিন আগেই চিন্ময় কৃষ্ণ দাস তাকে বন্দি করেছিল, এবং পশুর মতন ব্যবহার করা হয়েছে। একজন সনাতনী ধর্মগুরু, ধর্মপ্রচারক, তাকে জেলবন্দি করা হয়, এবং তাকে তার যে পোশাক, সে পোশাকটা তাকে দেওয়া হয়নি, তার খাওয়া দাওয়া দেওয়া হয়নি, তার ওষুধপত্র দেওয়া হয়নি, তাকে রীতিমতো অত্যাচার চালানো হয়েছে। ভাবতে পারেন? আবার চিন্ময় কৃষ্ণের যে আইনজীবী, তাকেও আঘাত করা হয়েছে, এবং সে যাতে লড়াই না করতে পারে, কোর্টে আইনি লড়াই না লড়তে পারে, তার জন্যও তাকে কন্ডেম করা হয়েছিল, তাকে মারা হয়েছিল, তার উপর অত্যাচার দেওয়া হয়েছিল। রবীন্দ্র ঘোষের কথা বলছি। কতখানি মানে হিম্মত, বুকের পাটা রবীন্দ্র ঘোষের, যে কট্টর মৌলবাদীদের এই অত্যাচার তাকে আটকাতে পারেনি, সে ঠিক তার জায়গায় পৌঁছেছে। বাংলাদেশে হিন্দু শিক্ষকদের রিজাইন দিতে বাধ্য করা হচ্ছে আর কি, একে একে। তারা কি করবে এখন, বেঁচে থাকা প্রাণের জন্য তারা রিজাইন দিয়ে দিচ্ছে। এবছর বাংলাদেশের বিজয় দিবস পালন করতে দেবে না বলেছে ইউনূস সরকার। কি অদ্ভুত! কারা এরা? যেদিন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং স্বাধীন হয়, সেই দিনটাকেই তারা ঘৃণা ভরে মুছে দিতে চাইছে। কারা এরা? পশু নাকি ইল্লুমিনাটি? তবে তারা যাই হোক, আসলে এরা ভারতের শত্রু, একদম চরম সত্য কথা। এরা ভারতের শত্রু। এদের বিনাশ না করলে খুব শীঘ্র অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে, কিন্তু এটা কিন্তু আমি খুব ভালো বুঝতে পারছি পরিস্থিতি দেখে। পাকিস্তান এবং বাংলাদেশ আমাদের ভারতেরই সম্পত্তি ছিল,
জানেন সবাই, তবু একটু রোমন্থন করা, মনে করিয়ে দেওয়া। শান্তি কামনা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত একদিন স্বেচ্ছায় পাকিস্তান এবং বাংলাদেশের জন্ম দেয়। জানেন আপনারা, ইতিহাস ভুলে গেছেন? আমি তাদের বলছি, মৌলবাদীদের, কট্টর মৌলবাদীদের বলছি এই কথা। অপেক্ষা করুন, ভবিষ্যতে এই পাকিস্তান এবং বাংলাদেশের কি ভয়ঙ্কর করুণ পরিণতি হয়। পরিণতি তো দেখতেই পাচ্ছি, এখন খাওয়া জুটছে না, সব শেষ। বলা যায় কি, ভারত আবার পাকিস্তান এবং বাংলাদেশকে বাঁচাবার জন্য দুটি বিচ্ছিন্ন দেশকে আবার ভারতের অন্তর্গত করবে কিংবা দখল করবে। হাসবেন না কথা শুনে, পরিস্থিতি আসতে পারে। এই ভারত যেমন ভাই ভাই অশান্তি হয়, ভাগ করে দেয়, যাও তুমি তোমার সংসার সামলাও, তুমি তোমার ঘর সামলাও, আমি আলাদা হলাম। তো পরিস্থিতি যদি সেরকম বেশি বাড়াবাড়ি করেন না, তো বাংলাদেশ পাকিস্তান আবার লুট করে নেবে, ভারত দখল করে নেবে। আঙুল চুষবেন বসে বসে? হ্যাঁ, আঙুল চুষবেন? এমনিতেই তো ইউনূস আরাকান আতঙ্কে কাঁপছেন বাংলাদেশের ইউনূসপন্থীরা। চট্টগ্রাম তো লুট হতে চলেছে, তাই না? চট্টগ্রাম চলে যাবে। মায়ানমারের আরাকান বাহিনী মাংডো এবং টেকনাফ পৌঁছে গেছে, এবার দখল হবে চট্টগ্রাম। বাংলাদেশের তো বহু ব্যাংক এমনি দেউলিয়া ঘোষণা করে দিয়েছে। আর সারা পৃথিবীতে একমাত্র দেশ ভারতবর্ষ, এটা একটু মন দিয়ে শুনুন কট্টর মৌলবাদীরা, আমার এই লাইনটা একটু মন দিয়ে শুনুন। যদি আপনাদের মানবিকতা ফেরে, যদি আপনারা মানুষ হয়ে উঠতে পারেন, শুনে শুনে দেখে দেখে শিখতে পারেন। সারা পৃথিবীতে একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে সংখ্যালঘুদের সম্মান এবং সুরক্ষা দেওয়া হয়। কারণ জানেন, ভারতবর্ষ সনাতনীদের ভূমি। ভারতবর্ষ সনাতনীদের ভূমি। পৃথিবীতে, সারা পৃথিবীতে একমাত্র ভারতবর্ষেই সংখ্যালঘুদের সম্মান দেওয়া হয়। তাদের যোগ্য সম্মান, যোগ্য পাওনা, সেটা একমাত্র ভারতই দিয়ে থাকে, আর কেউ নয় পৃথিবীতে। জেনে নিন মৌলবাদীরা, আপনারা কত বড় অন্যায় করছেন, ভুল করছেন। আপনাদের বাংলাদেশের সনাতনীদের হাতে লাল তাগা দেখলেই তাদের উপর অত্যাচার করছেন, কপালে সিঁদুর শাখা দেখলে মেয়েদের উপর অত্যাচার করছেন। মানেটা কি? হ্যাঁ, কোথায় জবাব দেবেন এরপর? জানেন পরিণতি, কর্ম করবেন, ফল পাবেন, শেষ হয়ে যাবেন। কেন করছেন এসব? আপনাদের কোরআনে কি এসব লেখা আছে? আপনাদের কোরআনে কি লেখা আছে যে একমাত্র মুসলমান যারা তাদেরই তোমরা রক্ষা করবে, অন্য ধর্মাবলম্বীদের হত্যা করবে? লেখা আছে কোরআনে? আপনাদের যিনি মোহাম্মদ, তিনি কি বলেছেন কোথাও? আপনাদের নবী কোথাও, নবীজি এসব বলেছেন নাকি? বেধর্মীদের হত্যা করো, বেধর্মীদের লাথি মেরে বার করে দাও দেশ থেকে। দেশটা কি তোমার বাবার নাকি? দেশটা তোমার বাবার নাকি? সাবধান হয়ে যাও, ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে, সাবধান হয়ে যাও। আমি অনেক কথা বলবো আজকে। আমাদের পশ্চিমবাংলাও অশান্ত হয়ে আছে এই মুহূর্তে। আমাদের ফিরহাদ হাকিম হয়তো পরবর্তীতে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি আমাদের বাঙালিদের বা হিন্দুদেরকে উর্দু শেখাবার জন্য বদ্ধপরিকর হয়েছেন। দেখলাম সেটা আমি। উর্দু শিখতে হবে, তার কথা বুঝতে গেলে নাকি উর্দু শিখতে হবে। ভাবুন একবার। আচ্ছা, বাংলাদেশে কোনো মানুষ, আমি নেতামন্ত্রী ছেড়ে দিলাম, একজন মানুষ বলতে পারে যে আমার কথা বুঝতে গেলে তোমাদের হিন্দু ধর্ম জানতে হবে? কারো সাহস আছে, হিম্মত আছে? অথচ এই বাংলায় ফিরহাদ হাকিম
সগর্বে বলছে আমার ভাষা বুঝতে গেলে উর্দু পড়তে হবে, উর্দু শিখতে হবে, চলুন ভর্তি করে দিই। কি করে পায় এত সাহসগুলো? এরা পায় যখন বাংলাদেশে আগুন জ্বলছে হিন্দু মুসলমানের, সেই মুহূর্তে। অন্য সময় কথাটা বললে হয়তো এটা এফেক্ট হতো না। এমন একটা সময় যখন আগুন জ্বলছে, সেই আগুনে ঘিতাহুতি দিচ্ছেন ফিরহাদ হাকিম। ওই চেয়ারটায় কে বসেছিল জানেন? নেতাজি, আমাদের বরেণ্য নেতাজি ওই চেয়ারে বসেছিল। আজকে আপনাকে যেখানে বসানো হয়েছে, কি মনে করেন আপনি নিজেকে? খুব শিক্ষিত মনে করেন? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় লেজুর জুড়ে তো এই অবধি এসেছেন, এখন তাকে ফেলে দিয়ে তার চেয়ারটা দখল করবার ভাবনায় আছেন? হ্যাঁ, সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হয়ে যাবে, এইসব কথাবার্তা আপনার? আগুনে ঘি ঢালছেন নাকি? এই কথাটা যদি বাংলাদেশে আমার কোনো হিন্দু ভাই বলতো, তার সপরিবারে নির্মূল করে দেওয়া হতো, পুড়িয়ে ছাড়িয়ে ছাড়কার করে দেওয়া হতো। তাহলে আপনি বোঝেন না এই আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই বাংলা কতখানি ধর্মনিরপেক্ষ দেশ, যে আপনাকে কেউ একটা বাজে কথা বলেনি যে আপনার ভাষা বুঝতে গেলে উর্দু শিখতে হবে, আপনি নিয়ে ভর্তি করে দেবেন উর্দু স্কুলে? কি করে বলতে পারেন আপনি? আপনি একটা বড় চেয়ারে বসে রয়েছেন, কি করে আপনার মাথায় এইসব বুদ্ধি আসছে? আপনি কি চাইছেন? লড়াই? লড়াই বাদিয়ে সব শেষ হয়ে যাবে আর আপনি সিংহাসনে বসে যাবেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, সেগুড়ে বালি? আপনি কোনোদিনই পারবেন না। আপনার আশা এটা, আমি জানি, এটা নিয়ে অনেক লড়াই চলছে তলায় তলায়, কোনোদিন পারবেন না। সবাই সমঝে যান, সবাই সমঝে যান। যার যতটুকু ক্ষমতা আছে না, ক্ষমতাটাকে অপব্যবহার করবেন না প্লিজ। ঠিক জায়গায় ব্যবহার করুন। আপনি আপনি না হিন্দুদের না মুসলমানদের, আপনি যে পদে রয়েছেন, মেয়র পদে রয়েছেন তো, কলকাতার মহানাগরিক আপনি। আপনাকে সম্মানের সাথে বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্মানটা রাখুন। আপনি এসব কি বলছেন? যেখানে লক্ষ লক্ষ হিন্দুরা বাংলাদেশে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর আপনি বলছেন আমরাও এই দেশে একদিন সংখ্যাগরিষ্ঠ হব। হ্যাঁ, উর্দু শিখুন আমার কথা বুঝতে গেলে। কেন আপনার কথা বুঝতে গেলে উর্দু শিখতে হবে কেন? আপনি বাংলা জানেন না? আপনি বাংলায় বাস করছেন, আপনি বাংলা জানেন না? বাংলায় বলতে পারছেন না আমাদের যে আপনি কি বোঝাতে চাইছেন? উর্দু কেন শিখতে হবে? কে কোন ভাষা শিখবে তার ব্যক্তিগত ব্যাপার, শিখতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কেন ফোর্স করছেন? আপনাকে তো বাংলায়, যেহেতু বাংলাতেই বোঝাতে হবে জনগণকে যে আপনি কি চাইছেন, বলতে চাইছেন। আমি যদি ভুল করি, আমার দর্শক যারা দেখছেন কমেন্টসে গাল দিন আমায়, আমি কারুর হয়ে বলছি না, যেটা চলছে তার উপরে বেশ করে বলছি। বিরত হয়ে যান। বাংলার বিশেষ পদে আপনি হয়েছেন, আপনি সেই জায়গাটা রক্ষা করুন। নেতাজি সুভাষচন্দ্র এই চেয়ারে বসেছিলেন, আপনি জানেন? সম্মান রাখুন চেয়ারটার। এমন কিছু বলবেন না আপনাকে নিয়ে বিতর্ক হয়, আপনাকে দুটো বাজে কথা শুনতে হয়, এমন কথা বলবেন না। সংযত হয়ে যান, ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতাটাকে সাধারণ মানুষ যাদের জন্য আপনি ওইখানে বসেছেন তাদের জন্য ভাবুন। সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পাদ্রী যেই হোক না কেন, সে বাংলার জনগণ। তার কষ্ট আপনার কষ্ট হওয়া উচিত, তার দুঃখ আপনার দুঃখ হওয়া উচিত, তার যন্ত্রণা আপনাকে ফিল করা উচিত যে হ্যাঁ যন্ত্রণা হচ্ছে এই মানুষগুলোর। এমন হয়ে যান না। কদিনের জীবন, এই চেয়ারই বা কদিনের? কদিন পরে তো এই চেয়ার খতম হয়ে যাবে। কিন্তু আপনার করিশ্মাটা, আপনার চরিত্রটা রেখে যান। কথায় আছে না, স্টিমার চলে যায় পেছনে জলের র্যাক থেকে যায়, ঢেউটা থেকে যায় পেছনে, স্টিমার চলে গেছে অনেক আগে। তো আপনি চলে যাবেন, আপনার র্যাকটা রেখে যান। কেন এইসব উল্টোপাল্টা ভুলভাল কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছেন? দেখছেন না মানুষজন ক্ষেপে উঠছে কেমন আপনার এই কথায়? করবেন না। আমি আজকে একটা পরিসংখ্যান দিই আপনাদের, যে পরিসংখ্যানটা আমি একটা খবর পেয়েছি। বাংলাদেশে ভারতের এনএসজি কমান্ডো ব্ল্যাক ক্যাট বাংলাদেশে ঢুকতে চলেছে। বাংলাদেশ সেই শুনে ভয় কুকড়ে গেছে। ভাবুন তো, এইগুলো কি ভালো জিনিস নাকি? একটা বাংলাদেশ যাকে স্বাধীন করবার জন্য আমাদের ইন্দিরা গান্ধী কি তার ভূমিকা ছিল, কি ভয়ঙ্কর ভূমিকা ছিল। না থাকলে আজকে আপনারা ওই পাকিস্তানের হাতেই থাকতেন, কোনো স্বাধীন দেশ হতো না। এগুলো ভাবতে পারছেন না আপনারা? আপনাদেরকে পাকিস্তান থেকে এসে মৌলবাদীরা বুঝিয়ে দিচ্ছে আর আপনারা তাই বুঝে তাই করছেন।
আপনাদের বাবা জ্যাঠা কাকা যারা পুরনো মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন বাংলাদেশে স্বাধীন হওয়ার অবদান কার কার আছে, এবার তারা কোন দেশের, একটু খোঁজ নিন, খোঁজ নিয়ে ইতিহাস জানুন। আজকে রবীন্দ্রনাথকে আপনারা মুছে দিতে চাইছেন, নজরুলকে মুছে দিতে চাইছেন, হ্যাঁ, ইন্দিরা গান্ধীর সবকিছু উড়িয়ে দিতে চাইছেন, শেখ মুজিবরকে ভেঙে চুরে চুরমার, হ্যাঁ, জাতির পিতা, ছি 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 ছি। শেখ হাসিনা, তাকে কিরকম অপমান করে আপনারা দেশের থেকে বিতরণ করেছেন। মানুষ আপনারা কোন ধর্মের নিয়ে চলেন, কোন ধর্ম? ইসলাম ধর্ম। আমি জানি একটা জিনিস, আজকে বলে ফেলি, এই রাগের উত্তেজনার মুহূর্তেও আমি বলি, আমি ইসলাম সম্বন্ধে যেটা জানি, মুসলমান সবাই হতে পারে না। ভাগ্য করলে মুসলমান হওয়া যায়। ইসলাম ধর্মগ্রন্থ কিন্তু হিংসা শেখায় না, কখনো হিংসা শেখায় না। আপনারা তাহলে কোন ধর্মের? আপনারা তো ইসলামও না, আপনারা না মুসলমান না হিন্দু, আপনারা তাহলে কি? আমাকে লিখবেন, যারা আমার ভিডিওটা কট্টর মৌলবাদীরা দেখছেন তারা লিখবেন যে আপনারা কারা। আপনারা মুসলমান নন। আমি মুসলমানদের আমি পড়েছি, মুসলমান এরকম হয় না। যারা প্রকৃত মুসলমান না, আমরা হিন্দুরা তাদের কাছে মাথা নত করি। এই কথাটা, এত বড় কথাটা বললাম, কিন্তু প্রকৃত যারা মুসলমান তাদের করিশ্মা, তাদের ভাবনা, তাদের চরিত্রের কাছে হিন্দুরাও কিন্তু মাথা নত করে। কিন্তু আপনারা কারা? আমি বললাম না, মুসলমান হওয়া যায় না এত সহজে। মুসলমান হতে গেলে অনেক গুণ দরকার হয়। 5 ওয়াক্ত নামাজ, 4টিখানি কথা না, টাইম টু টাইম, একদম ঘড়ি ধরে টাইম টু টাইম, এতটা সহজ নয়। অনেক উচ্চ পর্যায়ের একটা জাতির সৃষ্টি হয়েছিল, কিন্তু কিছু মানুষ আপনাদের মধ্যে একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছেন আপনাদের ধর্মকে। আপনারা কোরআন অবমাননা করছেন। কোরআনে কি লেখা আছে বলুন না? কোরআনে কি লেখা আছে? হিন্দুদের ধরে ধরে বা বেধর্মীদের ধরে ধরে মারো আর সারা পৃথিবী আমাদের এক কাট্টা করো। এটা কি কোনো ধর্ম নাকি? আপনাদের 56টা দেশ সারা পৃথিবীতে, আপনারা মনে করেছেন 200টা দেশ আপনারা করে নেবেন। এগুলো কি ধরনের মানসিকতা? কি ধরনের মানসিকতা বলুন? এটা কি প্রকৃত মানুষের ভাবনা চরিত্র হওয়া উচিত? অতি দরিদ্র দেশ বাংলাদেশ, সবাই জানে, আমি বলছি না, সবাই জানে। বাংলাদেশের সেনাপ্রধান ঘোষণা করেছে তাদের খুব খারাপ দিন আসতে চলেছে। সেনাপ্রধান তিনি ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশের খুব খারাপ দিন আসতে চলেছে, এসে গেছে। প্রশাসনিক দপ্তরে সবার ছুটি বাতিল করা হয়েছে, কারণ ভারত যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইকে নামতে পারে। ভারত পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছিল না? আপনারা তো জানেন সব। তাহলে কেন এত বাড়াবাড়ি আপনাদের? হ্যাঁ, একটা হাতিকে যদি আপনি পিঁপড়ে হয়ে বলেন চাটি মারবো, এটা শুনতে কি জোকারের মতো লাগে না? ওই জন্য প্রথম শুরুটা করেছিলাম যে এক জোকারের দেশে নিয়ে যাচ্ছি আপনাদের। তো জোকারের দেশ বাংলাদেশ হয়ে গেছে। আমরা সোনার বাংলা বলতাম, আমরা বাংলাদেশ বললে কত সুন্দর একটা ফিলিংস হতো আমাদের মধ্যে। আর আজকে হিংসা, বাংলাদেশে হিংসায় ভর্তি। ছি। আমি আরো কিছু আপনাদেরকে তথ্য দেবো। বিশ্বের ডিফেন্স সিস্টেমে ভারত হচ্ছে 4 নম্বরে ডিফেন্স সিস্টেমে। এগুলো আপনাদের একটু জানিয়ে দিই। আপনাদের বাংলাদেশের মৌলবাদীদের, যারা কট্টর মৌলবাদী, বাংলাদেশে কিন্তু আমার অনেক প্রিয় ভিউয়ার্স আছে, প্রিয় ভিউয়ার্স, তারা মুসলমান এবং আমি তাদের ভালোবাসি এবং সম্মান করি। আমার কোনো ভিডিওতে যদি দেখে আমার শরীরটা ঠিক নেই, তো লেখে, দাদা তোমার শরীরটা ভালো নেই মনে হচ্ছে, ডাক্তার দেখাও, যত্ন নাও। কত ভালো লাগে শুনতে, হ্যাঁ, বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। আর সেই আপনারা কি ব্যবহারটা করছেন? হ্যাঁ, আপনাদের বাংলাদেশের অনেক ভিউয়ার্স আছে আমার, জানেন, আমি খুব ভালোবাসি তাদের, মন থেকে বলছি, মন থেকে, ভগবানের দিব্যি দিয়ে বলছি, ভালোবাসি। তারা যদি বিপদে পড়ে জানতে পারি তো জীবন দেব, যেমনটা হয়েছিল 71 সালে আমাদের দেশে। ইন্দিরা গান্ধী অনেক জীবনের পরিবর্তে আপনাদেরকে স্বাধীন করেছিল, ভুলে যাবেন না। বাংলাদেশ, আমি বাংলাদেশের কথায় আসছি। বিশ্বের ডিফেন্স সিস্টেমে ভারত 4 নম্বরে আর বাংলাদেশ 37 নম্বরে। অঙ্কটা ভাবুন, বাংলাদেশ 37 নম্বরে, সেখানে ভারত 4 নম্বরে। ভারত তবু, আচ্ছা একটা জিনিস বুঝুন, আপনারা কত উল্টোপাল্টা করছেন। আমি ভার বলছি, কমেডিয়ান বলছি, এরকম সবাই বলছে। ভারত তবু কত সংযত,
কত ধৈর্যশীল। বাংলাদেশ, পাকিস্তানের এগুলো দেখে কিন্তু শেখা উচিত যে ভারত এত বড় একটা রাষ্ট্র, আমরা এত কিছু বলছি, এত কিছু করছি এখানে, অথচ তারা সেভাবে রিয়াক্ট করছে না বা সেভাবে তারা আঘাত হানছে না। কেন আঘাত হানতে পারে না? যখন তখন পারে, কিন্তু ভাবে কি জানেন? আপনারা আমাদের ঘরের মানুষ, প্রতিবেশী না, আমাদের আমাদের ভাই ভাই। এখনো ভারত ভাবে এটা, আর তাই অ্যাটাক করছে না। জেনে নিন, অন্তরের একটা ব্যাপার আছে, আপনারা সেটা বুঝতে পারছেন না। আর যেটা এদিন শেষ হয়ে যাবে সেদিন বুঝতে পারবেন, দেরি হয়ে যাবে। ভারতে ঢুকলো রাশিয়ার টুসিল, INS টুসিল দ্রুতগামী যুদ্ধ জাহাজ। আমি একটু এই সংখ্যাটা বলে দিই, যদি কট্টর মৌলবাদীদের একটু শিক্ষা হয়। এই মুহূর্তে বাংলাদেশের খাওয়া ঘুম বন্ধ করে দিয়েছে যুদ্ধ জাহাজ টুসিল। 2016 সালে অর্ডার, না এটা এখনই আনা হয়েছে না। আপনারা হয়তো ভাবছেন ও এইসব যুদ্ধ করবে বলে, না, 2016 সালে অর্ডার দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেটি ভারতে এলো। অন্যদিকে পাকিস্তানের 16টি ফাইটার জেট বাংলাদেশকে উপহার দিয়েছে। ফাইটার জেট, যেগুলো আমরা বাচ্চাদের খেলনার মতন মনে করি, যেগুলো বাচ্চাদের খেলনার সমান আবর্জনা ছাড়া আর কিছুই নয়। একমাত্র পাকিস্তানই এই ফাইটার জেট ব্যবহার করে, একমাত্র পাকিস্তান সারা পৃথিবীতে। ভাবুন কতটা খেলনার জিনিস, সেটি বাংলাদেশকে উপঢৌকন দিয়েছে। মানে করো, যুদ্ধ করো, মরো, আর আমরা তোমাদের বাংলাদেশটাকে লুটে পুটে নেব। পাকিস্তানের প্ল্যান। 2024 অক্টোবর পর্যন্ত ভারত গত 1 বছরে বাংলাদেশে রপ্তানি করেছে, জেনে নিন, খুব মূল্যবান তথ্য। 2024 অক্টোবর পর্যন্ত ভারত 1 বছরে বাংলাদেশে রপ্তানি করেছে 5,296 কোটি টাকার দ্রব্য। অন্যদিকে বাংলাদেশ রপ্তানি করেছে 991 কোটি 37 লক্ষ টাকার দ্রব্য। ভাবতে পারছেন, 6 ভাগের 1 ভাগ প্রায়। বিশ্বে 56টি মুসলিম রাষ্ট্র, কিন্তু সেখানে কোথাও শান্তি শৃঙ্খলা নেই। আজকে জোরের সাথে বলছি, আপনি খোঁজ নিন, আপনারা নিজেরাই খোঁজ নিন না। মুসলিম কান্ট্রি 56টি, কোথাও শান্তি নেই, কোথাও মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এগুলো নেই। খালি আছে বর্বরতা, অসামাজিকতা, হিংস্রতা। ভালোবাসার নাম লেশ নেই। বাংলাদেশ 1 ভাগ রপ্তানি করেছে, ভারত 6 ভাগ করেছে, বললাম আপনাদের। আর ভারত বাংলাদেশের সামরিক শক্তি কতটা, এটা একবার একটু আলোচনা করে নিই আপনাদের। 1962 সালের বড় ধাক্কা ভারতকে নিজের শক্তিকে বহুগুণ বাড়াতে সাহায্য করেছে। চীনের সাথে যুদ্ধ হয়েছিল, এবং এটা অনেকেই জানে না, মাত্র 120 জন ভারতীয় সেনা প্রায় 1,500 চীনা সৈনিকের সম্মুখ সমরে লড়াই করেছিল অনেক উঁচু পাহাড়ে, যেখানে -30 ডিগ্রি তাপমাত্রা। ভাবতে পারেন, লড়াই করেছে সম্মুখ সমরে, পিছু হতে বাধ্য হয়েছিল চীনা সেনারা, এবং তাদের প্রায় 1300 সেনা মারা যায়। আর ভারতের মাত্র 6 জন বেঁচে ছিল 120 জনের থেকে। সেই 6 জন এগিয়ে গেছিল, জয়লাভ করেছিল। এই তথ্যগুলো অনেকে জানে না। 61 সালে, হ্যাঁ, একটা 61 সালের পরাজয়ের গল্পটাই জানে। 62 সালের যে ভয়ঙ্কর লড়াই অনেকেই জানে না, যারা দরকার। এগুলো নিয়ে আমাদের পাঠ্য বইতে আসা উচিত, এগুলো আমাদের জানা উচিত। 1962 সালে কিভাবে আমাদের ভারতীয় সেনারা মাত্র 120 জন, ভয়ঙ্কর লড়াই, ওরকম -30 ডিগ্রি, ভাবা যায় না। একটা বিশ্ব সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর রিপোর্টে বিশ্বের সামরিক শক্তিতে প্রথম আমেরিকা, দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চীন, চতুর্থ ভারত এবং 37 নম্বরে বাংলাদেশ। ভারত অস্ত্র শুধু কেনে না, জেনে রাখুন, ভারত শুধু অস্ত্র কেনে না, ভারত অস্ত্র তৈরিও করে। ভারতের বছরে সামরিক সজ্জায় ব্যয় হয় $7,261 বিলিয়ন। $7,261 বিলিয়ন। ভারত অস্ত্র সরবরাহ করে ফ্রান্স, রাশিয়া, ইসরায়েল, আমেরিকা, জার্মানি থেকে। ফ্রান্স থেকে 36টি রাফেল কিনেছে কিন্তু ভারত। যারা জানেন না একটু জেনে নিন। ঘন্টায় 2200 কিলোমিটার গতিযুক্ত এই যুদ্ধ বিমান নিমেষে যে কোনো বড় শহরে গভীর জলাশয়ে পরিণত করে দিতে পারে। একটি বড় ঢাকা শহরে এটি একটি পড়লে পরে ঢাকা শহরটা একটা বিরাট জলাশয় হয়ে যাবে। ভাবতে পারছেন? একটু জানেন না আপনারা? কেমনে থাকেন আপনারা? হ্যাঁ, আপনারা বাংলাদেশে আমাদের কলকাতা দখল করতে আসছেন,
বাংলা, বিহার, উড়িষ্যা দখল করতে আসছেন। কেটাই কয় এইসব? আপনারা জানেন না ঢাকা শহর 1 সেকেন্ডে জলাশয় হয়ে যাবে? জেনে নেন। এছাড়া আছে তেজস সুখায়া 30। তেজস ভারতে নির্মিত, কিন্তু তেজস ভারতে নির্মিত হয়েছে। এছাড়াও মিরাজ, মিগ 21, বাইসন, জাগুয়ার এগুলো আছে। যুদ্ধ বিমান রয়েছে ভারতের হাতে। ভারতের গুপ্ত বাহিনীর কমান্ডো বাহিনীর নাম গরুড়। ভারতের গুপ্ত যে কমান্ডো বাহিনী গরুড়, মানে আমাদের গরুড় হচ্ছে কিন্তু আমাদের ধর্মের, এই নামটি কিন্তু আমাদের ধর্ম থেকে আনা। আমাদের যা কিছু দেখবেন না সে ধর্মের সাথে যুক্ত সব কিছু। তৃতীয় বিশ্বযুদ্ধে মিসাইল প্রধান ভূমিকা নেবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় শুনে নিন, মিসাইল কিন্তু প্রধান ভূমিকা নেবে। যে দেশের যত বেশি মিসাইল সেই দেশ তত শক্তিশালী এবং ক্ষমতাশালী হবে। ভারতের অগ্নি 5 একসাথে একাধিক স্থানে টার্গেট করতে সক্ষম। এই মিসাইল একসাথে 11টি স্থানে টার্গেট নিতে পারে, কিন্তু মাথায় রাখবেন অগ্নি 5 প্রচণ্ড ক্ষমতাশালী। অগ্নি 5 একসাথে 11টা জায়গায় হানা দিতে পারে, 11টি জায়গায়। ভারতেরও বাংলাদেশের সামরিক শক্তি কেমন চলুন একটু দেখে নিই ভালো করে। ভারতের মোট সেনা 51.5 লক্ষ, বাংলাদেশের 6.5 লক্ষ। ভারতের নৌসেনা 1,42,000, বাংলাদেশের নৌসেনা মাত্র 25,000। ভারতের বায়ুসেনা 3,11,000, বাংলাদেশের বায়ুসেনা 17,000। ভারতের এয়ারক্রাফট 2,296, বাংলাদেশের সেখানে মাত্র 216টি এয়ারক্রাফট। ভারতের সাবমেরিন 18টি, বাংলাদেশের অনলি 2। ভারতের ট্যাঙ্ক 4,614টি, বাংলাদেশের সেখানে মাত্র 320টি। ভারতের যুদ্ধ বিমান 606টি, বাংলাদেশের যুদ্ধ বিমান 44টি। ভারতের হেলিকপ্টার 869টি, বাংলাদেশের মাত্র 73টি। ভারতের মোবাইল রকেট প্রজেক্টর 702টি, আর বাংলাদেশের সেখানে মাত্র 71টি। ভারতের ট্রেনার 351, বাংলাদেশের 87। ভারতের অ্যাটাক হেলিকপ্টার সংখ্যা 40টি, যেখানে বাংলাদেশের একটিও নেই। ভারতের ট্যাঙ্কার ফ্লিট 6টি, বাংলাদেশের 0। ভারতের ডেস্ট্রয়ার 12টি, বাংলাদেশের 0। ভারতের পরমাণু অস্ত্র 172টি, বাংলাদেশের বিগ 0। এই পরিসংখ্যানটা কি যথেষ্ট নয়? আরো অনেক কিছু আছে, সেগুলো নাই বা বললাম। যেগুলো গুপ্ত আছে গুপ্তই থাক, সব ভাড়ারটা দেখানোর কোনো প্রয়োজন পড়ে না, ইশারাই কাফি। বাংলাদেশের মৌলভী, হুজুর, মুরব্বী, প্রাক্তন সেনাপ্রধান এবং কট্টর মৌলবাদীদের বলছে, মৌলবাদীরা বলছে, এরা সব মিলিজুলি হয়ে যে 4 দিনে কলকাতা দখল করব, বাংলা, বিহার, উড়িষ্যা। আমি শুনলাম নাকি ওই আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলল নাকি, শুনেছে উনি দেখেওছে নাকি 3,000 ওই টানা রিস্কা নিয়ে নাকি কলকাতা দখল করতে আসছে। কথাটা কি সত্যি? কট্টর মৌলবাদী ভাইরা, তোমরা কি 3,000 টানা রিস্কা নিয়ে কলকাতা দখল করতে আসছো বাবু? না, হাসবো না, হাসা ঠিক হবে না। তোমরা সমঝে যাও, এছাড়া বলার কিছু নেই। হ্যাঁ, আমি এই টুপি খুলে রাখলাম, তোমরা সমঝে যাও, বাড়াবাড়ি করো না। ভারত খেপে গেলে তোমাদের বিপদ। এই দেখছে তো, খেতে পাচ্ছে না আমার বাংলাদেশের মুসলিম হিন্দু ভাই বোনেরা খেতে পাচ্ছে না ঠিক মতো। আমাদের কষ্ট হয়, এটা জেনে কষ্ট হয়। আমার ভারত, আমার গর্বের ভারত, আমার ধর্ম নিরপেক্ষ ভারত, আমার ধর্ম ভীরু ভারত তোমাদের সাহায্য করবার জন্যে সবসময় আছে। কিন্তু মানুষ হয়ে ওঠো। কট্টর মৌলবাদী যারা বিএনপি বা কট্টর মৌলবাদীর সাথে একাকার হয়ে একটা অনাচারে যুক্ত হয়েছ, তারা সবাই সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও, ঠিক আছে? তো আজ এ পর্যন্ত, অনেক কথা বলে ফেললাম। ভুল কিছু বললে মার্জনা।
এটাই আমাদের সনাতনী ধর্মের রীতি। ভুল বললে মাপ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা রইল। সনাতনী ধর্মের জয়। জয় ভারত।